হ্যালো ফ্রেন্ডস, আই এম শেখ জানে আলম। আমি বই পড়তে ভালোবাসি, সেটা থেকে শিখি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি পড়ছি লার্ন টু আর্ন। টাকা আপনার কিভাবে বন্ধু হবে তা নিয়ে আমি ডিসকাস করছি। প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম টাকা কিভাবে আপনার বন্ধু হবে। তারপর আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনার আর্থিক অবস্থা এখন কেমন, সেটা ভেবে আপনি ইনভেস্ট করুন। আর আজকে আমি আলোচনা করব ইনভেস্ট করার সময় যে পাঁচটা টাইপ হয়ে থাকে, এই পাঁচটি ইনভেস্টমেন্টের প্রস অ্যান্ড কনস অর্থাৎ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। এই পাঁচটি ইনভেস্টমেন্ট কি কি? নাম্বার ওয়ান, সেভিং অ্যাকাউন্ট। নাম্বার টু, সেটি হলো যে কালেক্টেবলস। নাম্বার থ্রি, রিয়েল এস্টেট অর হাউজিং অর অ্যাপার্টমেন্ট। নাম্বার ফোর, বন্ডস। অ্যান্ড নাম্বার ফাইভ, স্টকস। এই পাঁচটি ইনভেস্টমেন্ট কেমন, এদের কি সুবিধা, এদের কি অসুবিধা, সবই ডিটেলে আলোচনা করব। আজকে আমরা এক নম্বর টাইপ নিয়ে আলোচনা করব, সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করার আগে আপনাকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের কিছু সুবিধা আর কিছু অসুবিধা আছে। অবশ্যই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক কিছুই অজানা তথ্য জেনে যাবেন। সব থেকে প্রথম কথা হলো, সেভিংস অ্যাকাউন্ট হলো ব্যাংকে গিয়ে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস দিয়ে একটা যে খাতা খুলিয়ে দেবে, সঞ্চয়ী খাতা, তাকে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। এই সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য একটা মিনিমাম ব্যালেন্সের প্রয়োজন পড়ে। গ্রামাঞ্চলে 1,000 টাকা এবং শহরাঞ্চলে 2 থেকে 2,500 টাকা সেভিংসের জন্য। কোনো কোনো জায়গাতে 5,000 টাকাও লাগতে পারে। এই সেভিংস অ্যাকাউন্টের কি কি সুবিধা, সব থেকে প্রথম আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান, নিরাপত্তা প্রদান অর্থাৎ সিকিউরিটি। ইনভেস্টমেন্টের সব থেকে সেফেস্ট ওয়ে একটা থাকতে পারে, সেটা প্রথম কনসিডার করা হয় কিটাকে না, সেভিংস অ্যাকাউন্টকে। সেভিংস অ্যাকাউন্ট হলো সব থেকে সেফ একটা জায়গা। কেন কি? কারণটা কি? কারণটা হলো এই যে সেভিং অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকে যে সঞ্চয়ী খাতা, এটি সরকারি গ্যারান্টিযুক্ত। অর্থাৎ আমরা দেখে থাকি যে ব্যাংক দুটো হয়ে থাকে, একটা প্রাইভেট ব্যাংক আর একটা সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক হোক আর প্রাইভেট ব্যাংক হোক, দুটো ব্যাংকে মনিটরিং করে কারা না, আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ আপনি অনেক বেশি নিরাপদ থাকবেন যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন। নাম্বার টু হলো ইন্টারেস্ট বা সুদ। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, যদি সেই 5 লাখ টাকাকে আপনি বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু তাতে কোনো উপকার হবে না। কিন্তু যদি সেই 5 লাখ টাকাই আপনাকে 25 থেকে 30,000 টাকা রোজগার করে এনে দেয়, সেটা কেমন হবে? খুবই ভালো হবে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি, ইন্টারেস্টের কথা বলতে চাইছি। আপনার 5 লাখ টাকা যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন আর সেই সেভিংস অ্যাকাউন্ট যদি আপনাকে মিনিমাম 5 to 6% ইন্টারেস্ট দিয়ে থাকে, তাহলে আপনি ইয়ারলি 25 থেকে 30,000 টাকা পেয়ে থাকবেন। অর্থাৎ যেটা একটা ভালো অ্যামাউন্ট। যথেষ্ট পরিশ্রম করে তবে কিন্তু 25 থেকে 30,000 টাকা পাওয়া যায়। কেউ আপনাকে ফ্রিতে দেবে না। কিন্তু আপনি যদি একটু সচেতন হন, একটা ভালো সেভিংস অ্যাকাউন্টে রাখেন, আপনি 25 থেকে 30,000 টাকা ইয়ারলি পেতে পারেন। নাম্বার থ্রি, সেটা হলো লিকুইডিটি। লিকুইডিটি কি? অর্থাৎ দেখুন, আপনার যে টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখছেন, আপনার তো যখন তখন সে টাকা প্রয়োজন পড়তে পারে, সেই টাকাটা আপনি যখন তখন তুলতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টের এটাই হলো সব থেকে বড় সুবিধা। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে একটা চেক দেওয়া হয়, একটা কার্ড দেওয়া হয়, এটিএম কার্ড। আবার আপনি অনলাইন পেমেন্টের সঙ্গে জন্য ইউপিআই করতে পারেন বা মোবাইল ব্যাংকিং করে রাখতে পারেন। ফলে আপনার যে কোনো জায়গাতে, যে কোনো অসুবিধাতে আপনি সেই সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারেন। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের এই 3 নম্বর সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো লিকুইডিটি। নাম্বার ফোর, আর্থিক অভ্যাস গড়ে তোলা অর্থাৎ ডেভেলপিং ফাইন্যান্স হ্যাবিট। এই যে সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন, আস্তে আস্তে আপনার কি হচ্ছে না, ভাঁড়ে টাকা রাখা যেমন ছোটবেলায় অভ্যাস ছিল আমাদের, একটা অভ্যাসে পরিণত হয়েছিল, ঠিক তেমনই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার ইনভেস্টমেন্ট করার যে একটা অভ্যাস, সেটা গড়ে উঠবে। সেটা আপনার ফিউচারের জন্য খুবই ভালো। তাই সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা কিন্তু এটাও একটা ভালো দিক। আর নাম্বার ফাইভ হলো অটোমেটিক ডিপোজিট। অর্থাৎ আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি কি করতে চাইছেন
যে আপনার সেই টাকা অটোমেটিক কি হয় সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাক, এটা আপনি চান, তাহলে কি করতে হবে, শুধু ব্যাংকে গিয়ে একটা ফর্ম ফিল আপ করে আসতে হবে। আপনার সেই টাকা অটোমেটিক কি হবে না কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকা সেখানে গিয়ে জমা হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু খরচ করতে হবে না, অটোমেটিক সেই টাকা কি হবে না সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। কারণ আমরা জানি যে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে সে টাকা আমরা কি পাই না, কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি না। তাহলে এইগুলো ছিল এর সুবিধা। এরপর আমরা আলোচনা করি সেভিংস অ্যাকাউন্টের অসুবিধা নিয়ে। সেভিংস অ্যাকাউন্টের অসুবিধার মধ্যে সব থেকে প্রথম যে অসুবিধাটি হলো সেটা হলো লো ইন্টারেস্ট রেট অ্যান্ড ইন্টারেস্ট রেট ফ্রিকোয়েন্টলি চেঞ্জ। কি হয় না একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকা রাখলেন, প্রায় কি হয় যে ইন্টারেস্ট রেট কি হয় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, কখনো 5% দিয়ে থাকে, কখনো 6% অথবা কখনো 4% চলে আসে। এই যে বারবার চেঞ্জ হওয়ার ফলে লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখেন সেভিংস অ্যাকাউন্টে, ইনফ্লেশনকে বিট করতে পারে না সেভিংস অ্যাকাউন্ট, ফলে কি হয় আপনার টাকা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয়ে থাকে। তাই লো ইন্টারেস্ট রেট এবং ইন্টারেস্ট বারবার চেঞ্জ হওয়ার ফলে এটা একটা অসুবিধা হয়ে থাকে। নাম্বার 2, ট্রানজ্যাকশন লিমিট। হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্টে আপনি বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন না, বেশি ডেইলি বেসিসে বেশি টাকা তুলতে পারবেন না, বা মাসের ক্ষেত্রেও বেশি আপনি টাকা তুলতে পারবেন না। একটা পার্টিকুলার টাকা আপনাকে বেঁধে দেওয়া থাকবে যে আপনি এত টাকা লেনদেন করতে পারবেন, তার বেশি করলে কি হবে না আপনাকে চার্জ দেওয়া হবে বা ফিস কাটা হবে। এটা কিন্তু এর সব থেকে বড় ড্রব্যাকস, যে বেশি লেনদেন আপনি করতে পারবেন না, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে আপনি বেশি লেনদেন করতে পারবেন, সেই জায়গায় আপনি ইন্টারেস্ট পাবেন না। তাই কিন্তু সেভিংস অ্যাকাউন্টে এটা বেশি ড্রব্যাকস এটাই যে আপনি ব্যবহার করতে পারবেন আপনার টাকা, কিন্তু বেশি নয়, একটা নির্দিষ্ট লিমিট ধরে। নাম্বার 3 সেটা হলো ফিস অ্যান্ড চার্জেস। ফিস অ্যান্ড চার্জেস কি জিনিস, অর্থাৎ দেখুন আপনি যখন সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আপনাকে মিনিমাম ব্যালেন্স একটা মেনটেন করতে হবে। সেটা যদি মেনটেন না করেন আপনার ব্যালেন্স তো মাইনাস হয়ে যাবে। ব্যাংক অফ বরোদা বা SBI যে কোনো ব্যাংক বলুন, আপনার ব্যালেন্সটা মাইনাসে পর্যন্ত চলে যেতে পারে। খালি একটা দিক। আর একটা কি, আপনি ATM নিয়েছেন, আপনি চেক বই নিয়েছেন, আপনি যেই জিনিসগুলো যেই সুবিধাগুলো নিয়ে থাকবেন তার জন্য আপনাকে নির্দিষ্ট ফিস এবং চার্জ দিতে হবে, সেটা আপনার কাছ থেকেই যাবে। এটাও কিন্তু একটা ড্রব্যাকস। নাম্বার 4 হলো নির্দিষ্টতা, অর্থাৎ আপনাকে একটা এক জায়গাতে আপনাকে তত পার্সেন্টই সুদ দেওয়া হবে, বলা হবে যে আপনাকে 7% সুদ দেবো তখনই যখন আপনি টাকাটা 5 থেকে 7 বছরে একটানা রাখতে পারবেন, বা 1 থেকে 2 বছর রাখলে এত পার্সেন্ট সুদ, 2 থেকে 4 বছর রাখলে এত পার্সেন্ট সুদ, 4 থেকে 5 বছর রাখলে এত পার্সেন্ট সুদ, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্টতা আপনাকে বেঁধে দেওয়া হবে। এই জিনিসটা কিন্তু একটা ড্রব্যাকস হলো কার না সেভিংস অ্যাকাউন্টের। তাহলে এইগুলো হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ড্রব্যাকস। আপনার প্রশ্ন হবে যে তাহলে আমার কি করা উচিত, আপনার কি করা উচিত সেটা হলো যে 5টি ইনভেস্টমেন্ট সম্পর্কে ডিটেল আপনাকে জানতে হবে। এরপর আমি 4টি আজ নিয়ে আলোচনা করব, সেই 4টি সম্পর্কে ডিটেলে জানুন। তারপর আপনি ঠিক করবেন যে কতটুকু টাকা আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখবেন যেটা আপনার খুব তাড়াতাড়ি কাজে লাগবে। তারপর আপনি যেগুলো বাকি টাকাগুলোকে আপনি সেই সমস্ত কালেক্টেবল বন্ডস বা মিউচুয়াল ফান্ড স্টক সেই জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারেন। তার মানে আমি বলতে চাইছি যে আপনার আর্থিক জ্ঞান থাকাটা খুবই প্রয়োজন। তাই আমি এই বইটা কি করছি, অ্যানালাইজ করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি যে আজকের ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে। তবুও যদি কোনো রকম মনে ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, যেটাতে আমি আলোচনা করব কালেক্টেবল নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।